আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ১। ভাইয়া কি করছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়, আমি কবুল বলবো না, বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে, আপু সেজেছিল আপনার জন্য। আপনি এখানে কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। কম্পিত এক ষোড়শী কন্যার গলা নিজেকে ছাড়াতে ছটফট করছে সেই ষোড়শী কন্যা। তবুও ছাড়াতে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চেয়ারের হাতলের সাথে এঁটে বেঁধে রাখা, পা দুটো একইভাবে চেয়ারের পায়ের সাথে শক্ত করে বাঁধা। ভয়ের তোপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদুমন্দ ঘাম জমেছে, লালচে বর্ণ ধারণ করেছে নাকের ডগার সাথে সাথে নেত্রপল্লব। ভয় বুক দুরু দুরু মেয়েটার। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরেছে ছোট্ট হৃদয়ে। সামনের চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসে আছে 23 বছর বয়সী রুডভিক কাবির রৌদ্র। কাবির পরিবারের ছোট ছেলে, রকচটা স্বভাবের বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুক্ষ একটা ছেলে, যার কাছে কারোর পরোয়া নেই। সেই মেয়েটার আর কি পরোয়া করবে? হাতে হুইস্কির বোতলর পরপর অনেকগুলো বোতল খালি করেছে লাস্ট 2 ঘন্টা ধরে। মেয়েটার ভয়ার্ত চিৎকারে বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিল রুদ্র, চুপ, একদম চুপ। আমার উপর উঁচু স্বর পছন্দ নয় আমার। চুপচাপ যা বলছি তাই করবি, তাহলেই ছেড়ে দেব। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলছে তাই বল, ঝটপট বল, ফাস্ট। শেষের কথাটা কণ্ঠ চিপে দাঁত পিষে বলল। ভয়ে শুল্ক ঢোক গিলল সামনে জুব্বা পরিহিত দাড়িওয়ালা মৌলবি লোকটা। চোখে মুখে তার বীভৎস আতঙ্ক, কপালে তারও ঘাম জমেছে। গলা শুকিয়ে আসছে এই ছেলের ক্ষুব্ধ ভাবমূর্তি দেখে। তিনি ঢোক গিলে কপালের ঘাম মুছলেন, মাথার টুপিটা খুলে পকেটে ঢোকালেন, কম্পিত হাতের কলমটা কাগজে বসিয়ে থেমে থেমে আবার বললেন গুটিয়ে যাওয়া মেয়েটার উদ্দেশ্যে, তো তোমার নামটা আরেকবার বলো মা। বানান করে বলবে কেমন? বানান ভুল করলে বিয়ে হবে না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল এবার, হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠল, বলবো না, আমি কিছুতেই বলবো না, বিয়ে করব না, ছেড়ে দিন আমায়, আমার ব্যথা লাগছে হাতে, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, বাড়ি যাব আমি, আমার দাদুমণি। হাতের হুইস্কির বোতলটা নোংরা ধুলাবালি জমা মেঝেতে ছুঁড়ে মারল রৌদ্র। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল কাচের টুকরো। চমকে সিটিয়ে গেল মেয়েটা, শ্বাস আটকে নিয়ে চুপ হয়ে গেল ধক করে। রৌদ্র হুঙ্কার ছাড়ল, শাট আপ রাবিশ, যদি আর একবার এইসব ফ্যাস ফ্যাস করিস না তাহলে মুখ ভেঙে দেব তোর। তোকে তুলে এনেছি আমি এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর ছাড়বো তোকে। তোকে ছাড়বো তবে কাবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবি তুই কাবির পরিবারের, রুডভিক কাবির রৌদ্রের বউ। বুঝলি, কাবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ। তাই তো ওই রাস্কেলটা ভেগেছে, বাস্টার্ড গার্ল। ওকে তো পরে দেখে নেব, ছাড়বো না আমি ওকে, আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল, বল নাম কি তোর? মেয়েটা চুপসে গেছে, কান্না চেপে রাখতে না পেরে ফিকরে উঠল ঠোঁট ভেঙে। মৌলবি লোকটা ফের ভয়ে ভয়ে নরম কণ্ঠে শুধালেন, বলো মা, নামটা বলো, নয়তো তোমার সাথে সাথে এই ছেলে আমাকেও ছাড়বে না। ভয়ার্ত মেয়েটা ঠোঁট উল্টে ছলছল চোখে তাকায়। মৌলবি লোকটার চোখে অসহায়ত্ব। তাকে তুলে আনা হয়েছে এখানে, ভয় দেখিয়ে জোরপূর্বক এখানে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। রৌদ্রের দুই বন্ধু রোহান আর সৌভিক রৌদ্রের কথা এনেকে এখানে তুলে এনেছে। মাগরিবের পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি, অমনি দুটোই পাজাগোলা করে এনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণভয়ে ভীত তিনি, রৌদ্রের অবস্থা দেখে আরও বেশি কুঁকড়ে গেছেন। এসে থেকে মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাতে দেখছেন হাত পা বাঁধা ছোট্ট মেয়েটার। মেয়েটাকে দেখে বয়স আন্দাজ করা যায়, ফুটফুটে সুন্দর চেহারার গড়ন, যে গড়নে আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলবি লোকটার, কিন্তু তার হাত বাঁধা উজ্জ বাঁধনে কিচ্ছু করার নেই। রৌদ্রের ক্ষিপ্ত অবস্থা দেখে গলা শুকিয়ে আসছে। নেশার ঘরে টলছে রৌদ্র, চোখ বিভৎস লাল, ভেজা বোধ হয়, চোয়াল শক্ত মাত্রা রিক্ত, শ্যামলা চেহারা আরও বেশি তামাটে হয়ে গেছে। ক্ষোভের দরুন ফুলে উঠেছে কপালের শিরা উপশিরা। পাশ থেকে আরও একটা হুইস্কির বোতল তুলে নিল রৌদ্র, ছিপি খুলে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখ নিভে আসছে। বহুত নেশা করেছে আজ, বিহিসেবি অ্যালকোহল পেটে পড়লে নেশা হওয়ারই কথা। বরবেশ রৌদ্রের শরীরে। আজ তার বিয়ে ছিল। পরের চমকে ঢকঢকে অর্ধ বোতল খালি করল সে। এক মুহূর্ত অপেক্ষা হলো না, চেয়ারের হাতলে শক্ত বাড়ি মেরে ভাঙল কাচের বোতলটা।
ভয়ে আতঙ্কে চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল ষোড়শী কন্যা। এক টুকরো কাঠ ছুটে গিয়ে গেড়ে বসলো কপালের পাশে ডান ভ্রুর ওপর। নিমিষেই ফিনকি দিয়ে রক্ত গলিয়ে বেরোলো। সূচক আর্তনাদে বাঁধা হাত পা খিচে কুকিয়ে উঠল মেয়েটা। রৌদ্র ভ্রুক্ষেপ দেখালো না, তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরল মৌলবী লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরল লোকটার। তরতর করে কেঁপে উঠলেন লোকটা। দাঁত খিচে হুঙ্কার ছাড়ল রুদ্র। এই নাম বল, কি নাম তোর? যদি না বলিস তাহলে এই বুড়োটাকে মেরে দেব আমি। আর তারপর তোকে, যদি কাজে না আসিস তাহলে রেখে কি করব তোকে? আর এই উইটনেস, একে রেখেই বা কি করব? রোহান, কিল হিম। লোকটাকে ছুঁড়ে মারল রৌদ্র, অতপর মাথা চেপে ধরল নিজের। ভয়ে আতঙ্কে ছোট্ট মেয়েটা ডুকরে উঠল ব্যথা নিয়ে। না, কিচ্ছু করবেন না ওনার, আমি নাম বলছি, যা বলবেন তাই করছি, তবুও ছেড়ে দিন। ফিসেল হাসল রৌদ্র। মৌলবী লোকটাকে সভিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেললেন লোকটা। মেয়েটা থামলো, কেঁপে কেঁপে বলল, এরপর আমাকে ছেড়ে দেবেন তো? বাড়ি যাব আমি। রৌদ্রের শরীর দুলে ওঠে। দেব। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিনে গলায় নাম উচ্চারণ করে। আমার নাম মেঘা। পুরো নাম বল। ইভারা তাসনিম মেঘা। মৌলভী কম্পিত হাতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহপত্র লিখলেন। রৌদ্র ঘাড় ঢলছে বারবার, চোখ নিভে আসতে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে নেশার প্রভাব বিস্তার হতেই। রোহান একবার আর চোখে তাকালো সৌভিকের দিকে। রৌদ্র আজ প্রচুর অ্যালকোহল খেয়েছে, ওরা বারণ করতেও সাহস পায়নি। কারণ আজ এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়নার জন্য রৌদ্রের বেপরোয়াপনা বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করেছে উদ্ভিক্কাবী রৌদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেওয়া উটকো ডেয়ারের ফল। এসব পরিস্থিতি বিগড়ে গেছে, আর সামলানো সম্ভব নয়। রৌদ্রকে থামানো সম্ভব নয় এই মুহূর্তে। থামানো গেলে এই অবধি জল গড়াতো না। ভ্রু নাচালো সৌভিক। নেশাটাল সামলাতে না পেরে পিছনের দিকে পিছিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল রৌদ্র। অমনি ধক করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলল, রুডি ব্রো, আর ইউ ওকে? রুদ্র ঝটকা মেরে দূরে সরালো রোহানকে। ডোন্ট টাচ মি, দূরে সর। ওই সাদা বেয়ারটাকে ফার্স্ট হাত চালাতে বল, সময় নেই আমার হাতে। মৌলভী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালেন। মেঘা কাঁপছে তীর করে। কপালের কাছটায় চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। রক্ত গড়িয়ে পড়েছে চোখের কার্নিশ বেয়ে। চোখে ঝাপসা দেখছে মেয়েটা। রৌদ্রকে এই মুহূর্তে খ্যাপাটে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। মেঘা কোথায় ওকে ভালো ভেবে ভাব জমাতে গেল, আর এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিকরে ফিকরে উঠছে মেঘা, বাধা হাত কসলাচ্ছে। মৌলবী লোকটা একটু থেমে বললেন, কাবিননামায় দেনমোহর উল্লেখ করতে হয়, কত উল্লেখ করব বাবা? রৌদ্র বুঝল না, নেশার ঘোরে অস্পষ্টে বলল, দেনমোহর কি? এটা স্ত্রীর সম্মানসূচক অধিকার, বিয়েতে দেনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গেলার টাকা পাই না, আমার আবার সামর্থ্য। বলেই শেরওয়ানির পকেটে হাত ঢোকালো। পকেট ফাঁকা, কিছুই নেই ওর কাছে। দুলতে দুলতে মাথা ঝাঁকায় রৌদ্র। সামনে পকেটের পাশে একটা ফ্লাওয়ার পিন লাগানো, স্বর্ণের তা। ছেলেদের স্বর্ণ পরতে নেই, রৌদ্রের মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছেন তাই। রৌদ্র হ্যাঁচকা টানে সেটা খুলল, বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে দিন। শেষমেশ দুজনের সাক্ষ্য নিয়ে কাগজ কলমে কাবিননামায় বিয়ে স্বাক্ষরিত হলো। দুটো সাইন হওয়ার পর মৌলবী লোকটা প্রাণ ভয়ে পালালেন সবটা শেষ করে। রৌদ্র ইশারা করতে মেঘার হাতের বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা, উঠে দাঁড়ালো। রৌদ্রকে নিজের দিকে টলতে টলতে এগোতে দেখে কয়েক কদম পেছালো মেয়েটা। ছাড়া পেয়েছে এবার, কয়েক ধাপ পিছিয়ে পথ ফাঁকা পেয়ে দ্রুত পিছু ফিরে ছুটতে উদ্যত হলো ষোড়শী কন্যা। অমনি হ্যাঁচকা টান পড়ল মাথায় লম্বা হাঁটু সমান বিনুনিটায়। থমকে গেল ছটফটে উদ্যত পা যুগল। ব্যথায় কুকড়ে উঠল মেঘা। রৌদ্র বেনুনিটা হাতে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট্ট দেহটাকে টান মেরে এনে ফেলল নিজের বুকের ওপর। ছোট্ট ষোড়শী কন্যার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। চোখ মুখ খিচে হাত ছুঁড়ে কুকিয়ে উঠল মেঘা। রৌদ্র নিভু চোখে মেয়েটার ব্যথাতর মুখ পানে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলে হিসিয়ে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গার্ল? ভাইয়া ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দেবেন। দেব তো, তবে সেটা কাবির ম্যানশনে। এখন আমার সাথে যাবে তুই? আমার সাথে চল। আমার বাড়িতে আমাকে বাঁধার জন্য বউ প্রয়োজন। হয়েছিস তুই আমার বউ, এই তো তুই আমাকে বিয়ে করলি। এবার চল, আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দিই। দেখায় তার রিকলেস ছেলেকে কেউ একজন বিয়ে করেছে।
একটা ভেঙেছে তো কি হয়েছে, আর একটা তো জুটেছে। তুই জুটেছিস, নিজে এসেছিস আমার কাছে, আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইফি। চুলির মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মেরে রৌদ্রের হাত ছাড়ালো মেঘা। সর্বশক্তি দিয়ে গলা চিরে চিৎকার করলো এক পর্যায়ে, ইউ বিস্ট! যাব না আমি আপনার সাথে। আপনি খুব খারাপ। আমি বাড়ি যাব। আমার দাদুমণি অসুস্থ। চিন্তা করবে আমার জন্য। যেতে দিন আমায়। রৌদ্র তেতে ওঠে, ঘাড় ডলে আবারও। ঘাড় ঝুঁকিয়ে এবার চেপে ধরে মেয়েটার নরম চোয়াল। রিজেকশন? আমাকে? আই হেইট ইট। আই হেইট রিজেকশন। চোয়াল ছাড়তেই মেঘা কিরমিরিয়ে ওঠে ক্ষোভের বশে। এতক্ষণে তৈরি করে জমানো ভয় এক ঝটকায় উপড়ে ফেলে, খিচে ফেলে চোখ মুখ। ঝাপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিলিক বয়ে যায়। রৌদ্রের লম্বাটে চেহারার তুলনায় ওর ছোট্ট চেহারাখানা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতে শেরওয়ানির কলার টেনে ধরল রৌদ্রের। বৃদ্ধা আঙুলে ভর করে শরীর উঁচিয়ে আকস্মিক দাঁত চেপে ধরল রৌদ্রের গলার নিকট। দাঁত বসিয়ে সর্বশক্তি নিয়োগ দিল সেখানটায়। নেশায় টাল রৌদ্র চোখ খিঁচল, কপালে শিরা উপশিরা ফুলে উঠল দপ করে। রোহানা সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজেই কিরমিরে ঝটকা মেরে ছিটকে ফেলল মেয়েটাকে। দু কদম পেছাতেই সৌভিক সামলে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসায়। চিনচিন করে ওঠে গণ্ডদেশ। তরতর করে ক্ষুব্ধতা বাড়ে রৌদ্রের। তেড়ে গিয়ে কিছু না ভেবেই সজোরে একটা থাপ্পড় বসায় মেঘার গালে। মাথা চড়কে ওঠে মেঘার। চক্কর দিয়ে ওঠে চাষবাস। থাপ্পড়ের টাল সামলে ওঠার আগেই ওর গলা চিপে ধরল রৌদ্র। খড়খড়ে শক্ত হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল চিকন মেয়েলি গ্রেবা। দাঁত খিঁচুনি দিয়ে উঠল, স্পর্ধা দেখা সামাই এইটুকু একটা মেয়ে আমাকে আঘাত করিস! মুহূর্তেই শ্বাসরোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো, মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এবার বাড়াবাড়ির মাত্রা বেড়েছে। সৌভিকার রোহান থামালো রৌদ্রকে। টেনে টুনে ওকে দূরে সরালো মেঘার থেকে। সব রাগ ক্ষুব্ধতাই মেয়েটার উপর নিংড়ে ঝাড়ছে রৌদ্র। মেঘা কাঁপছে, সাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো ও। হিসিয়ে উঠল রৌদ্র, আবার তেড়ে আসতে চাইলো। ওকে ধরে বেঁধে আটকালো সৌভিক। আরে ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। এই মেয়েটার উপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরের মেয়ে, চিনিস না জানিস না, ফোর্স করে যা করেছিস এনাফ হয়েছে। রাগের মাথায় ভুলভাল কিছু করতে যাস না, এক্ষুনি যদি কিছু হয়ে যেত ওর। মেঘার শরীর অবশ হয়ে আসে। থাপ্পড়ের পর 5 আঙুলের স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কালচে আঙুলের ছাপ। উল্টানো চোখ জোড়ায় স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুদ্ধশ্বাস জোরালো হয়ে আসে, বুকে আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝেই টলে পড়ল মেয়েটা। লুটিয়ে পড়ল সৌভিকের হাত ছাড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খোয়ানোর আগে বিড়বিড় করল, ভাইয়া। রাত 10টা, বিলাসবহুল কাবির ম্যানশন। পুরো বাড়ি নানান ফেরি লাইটের আলোয় ঝকঝক করছিল সন্ধ্যা পর্যন্ত। বউবরণ ছিল যে আজ, এখন দপ করে নিভে গেছে সব আলো। অন্ধকার নেমে এসেছে অফ হোয়াইট রঙের দেওয়ালগুলোতে। বাড়ির ভেতরটা গুমট, স্তব্ধতার রেশ পুরো বাড়িতে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন বাড়ির সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির, দুই ভাই পাশাপাশি মুখ ভার করে বসে। মুখ বিভৎস নিরেট উভয়ের। ক্ষুব্ধতা স্পষ্ট তোফায়েল কাবিরের চেহারায়। মাথায় আগুন জ্বলছে এখনো। রুবিনা কাবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর পেছনে। মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকু কুলাচ্ছে না ভদ্রমহিলার। তোফায়েল কাবির বরাবর গম্ভীর, তপ্ত মেজাজি। রাগের না তেমন, তবে রেগে গেলে সহজে দমেন না। সিঁড়ির নিচে বড় একটা লাগেজ। রুবিনা কাবির সেটার দিকে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরে সাহস জুগিয়ে নিভুস্বরে মুখ খুললেন ধৈর্য হারিয়ে, শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন। এভাবে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, শান্ত হন আগে। ছেলেটার খোঁজ নিন একটু। রাগের মাথায় ও নিজেও বেরিয়ে গেছে যদি ভুলভাল কিছু। চুপ করো, কচি খোকা নয় তোমার ছেলে। ভুলভাল করার মতো কি করবে, পেট পুরে নেশা করা ছাড়া। আর তুমি শান্ত হতে বলছো আমায়? শান্ত হব? কত? অনেক হয়েছে। অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়াপনা। আমাদের স্ট্যাটাস, মান সম্মান সব খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যেটুকু বাকি ছিল আর সেটুকু জলে ভাসিয়ে দিয়েছে ওই ছেলে। বাড়িতে তো আরো দুটো ছেলে আছে, তারা তো ওর বড়, তারা তো অমন হয়নি। ও কেন বেপথে পা বাড়ালো? আজ সবকিছু লিমিট ক্রস করে গেছে। আজ আর ছাড় পাবে না ও। দুই ভাইয়ের মধ্যে তোফায়েল কাবির ছোট, বড় ভাই তৌসিফ কাবির। তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তোফায়েল কাবির রকচটা একটু। তৌসিফ কাবির ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বললেন,
হয়েছে, এবার একটু শান্ত হ। রৌদ্র কেমন সেটা কারোর অজানা নয়, আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলেও ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়েবাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটেছে, এতে ইভার কাণ্ডও যথেষ্ট দায়ী। ও না পালালে এর কিছুই হতো না। বিয়ের সিদ্ধান্তটা তো আগে থেকে নেওয়া হয়েছিল, ইভার মতামতও নেওয়া হয়েছিল। ওকে তো জোর করা হয়নি বিয়েতে। তাহলে এমন উপস্থিত সময়ে বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাদ সাধলে এমন কিছুই হতো না এখন। হতো না বলছো ভাইজান? তখন শুরুতেই বাদ সাধলে আরো বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। ও নিজেই তো পাগল হয়ে গেছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের ক্ষুব্ধ মুখশ্রী দেখে চোখ সরিয়ে রুবিনা কাবিরের দিকে তাকালেন তৌসিফ কাবির। শান্ত স্বরে প্রশ্ন করলেন, আদ্র কোথায়? ঘরে। ওকে ডাকো, রোদ্রের একটা খোঁজ নিতে বলো এখন। তার কথার মাঝেই সদর দরজার দিকে আগমন ঘটল এই বাড়ির ছোট ছেলে রুডভিক কাবির। রৌদ্রের নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে ঢুকলো সে, সাথে সৌভিক আর রোহান। সৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রয়িং রুমের সবাই চকিতে তাকালো দরজার দিকে। রৌদ্র ভেতরে পা রেখেই চেঁচিয়ে ডাকলো নেশার টালে, তোফায়েল কাবির কোথায় আপনি? দেখে যান, এসেছি আমি, এসেছে আপনার বেপরোয়া ছেলে। দেখে যান, সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রুবিনা কাবির ছেলের টালমাটাল অবস্থা দেখে ছুটে গেলেন। রৌদ্র, বাবা এসেছিস তুই? এ কি অবস্থা করেছিস নিজের? ও মম, আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখুক এসে। আমি বিয়ে করেছি, বউ এনেছি। আমাকে নাকি কেউ বিয়ে করবে না? এই দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোফায়েল কাবিরের দিকে চোখ ফেলল রৌদ্র। হাসলো, মাকে ছাড়িয়ে দু কদম এগিয়ে বলল, এই তো, এই দেখুন মিস্টার তোফায়েল কাবির, আপনার বৌমা এসেছে। এবারই ছোট বউ এসেছে, ওয়েলকাম করুন ওকে। এবার সবাই তাকালো সৌভিকের কোলে নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমনি বিহত হয়ে আসলো সবার চাহনি। উঠে দাঁড়ালেন দুই ভাই। তরতরে মেজাজ আরো বেশি বিগড়ে গেল তোফায়েল কাবিরের। উচ্চস্বরে ধমকে উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামো করছো বাপের সামনে। কে এই মেয়েটা? কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার বউ। তুলে আনেনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়ল কাবির পরিবারের বেপরোয়া ছেলের কথায়। বাড়ির অন্য দুই ছেলে আদ্র আর শুভ্র নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে সৌভিকের কোলের মেয়েটার দিকে তাকালো সকলে। দাঁত খিঁচুনি দিলেন তোফায়েল কাবির। হাত মুঠো করে রাগ সংবরণ করলেন। তৌসিফ কাবির বললেন খানিক রাগ প্রকাশ করে, রৌদ্র, এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার ঘরে ভুলভাল বকছো। কে এই মেয়েটা? ভুলভাল বকছি না বাবাই, নেশার ঘরে নেই আমি। নেশা হয় না আমার, আমি বিয়ে করেছি, ও আমার বউ। মুখ খিচে তেড়ে গেলেন তোফায়েল কাবির। এই ছেলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে বারংবার। কোথা থেকে কোন মেয়েকে এই অবস্থায় নিয়ে এসেছে কে জানে। স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে ছেলেকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কাবির। কি করছেনটা কি? শান্ত হন, আগে শুনুন ওর কথা। সরে দাঁড়াও মম, কি করবেন উনি আমার? মারবেন? মেরেছেন তো, সবার সামনে থাপ্পড় মেরেছেন আমায়। রুডবিক কাবির রৌদ্রের গায়ে তুলেছেন উনি। আর কি বাকি আছে করার? চুপ বেয়াদব ছেলে। রুবিনা, তোমার ছেলেকে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো। ওর নেশা ছোটাবো আমি। বলতে বলো, কে এই মেয়েটা? কার মেয়েকে এই অবস্থায় তুলে এনেছে ও? রৌদ্র কেবলই গা দুলিয়ে হাসলো। আদ্র ঠোঁট ভিজিয়ে এগিয়ে যায় ভাইকে টেনে ধরে নিজের দিকে। রৌদ্র আর আদ্র দুই ভাই যমজ। আদ্র, পুরো নাম আদ্রিয়ান কাবির আদ্র। 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একই সাথে জন্মালেও দুই ভাই সম্পূর্ণ ভিন্ন, একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের, আর রৌদ্র অশান্ত নির্ভীক। চেহারাতেও বিন্দুমাত্র সাদৃশ্য ওদের। আদ্র রৌদ্রকে টেনে বলল, রুডি, সিরিয়াস মোমেন্টে হেয়ালি করবি না একদম। আজ যা ঘটিয়েছিস তাতে আব্বু এমনিতেই রেগে আছে। আর রাগাস না আব্বুকে, প্লিজ বি সিরিয়াস। কে ও? ওর এই অবস্থা কেন? ওকে মেরেছি, স্টুপিড এক থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। এই নাকি ও রুডবিক কাবির রৌদ্রের বউ? হাঁ। আদ্র, তোমার ভাইকে দূরে সরাও আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু আবার ওর গায়ে হাত তুলে বসবো। কন্ট্রোললেস হতে বাধ্য করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। এমন উচ্ছৃঙ্খল ছেলের কোনো জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথায় গলা চিপে বলল রুদ্র।
উচ্ছৃঙ্খল, আমি উচ্ছৃঙ্খল? এই উচ্ছৃঙ্খল ছেলেকেই তো শৃঙ্খলা আনতে চেয়েছিলেন। বিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন, বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এই নিন বউ, আপনার উচ্ছৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তোফায়েল কাবিরের সংযত হওয়ার শক্তি কমে আসে। সৌভিকের দিকে রগরগে দৃষ্টিপাত করেন তিনি। এরাই তো এই রুক্ষ ছেলের সঙ্গের সাথী। তোফায়েল কাবিরের অমন দৃষ্টিতে ঝট করে চোখ নামায় সৌভিক। গলা ভিজিয়ে মিনমিন করে বলে প্রশ্ন করার আগেই, রৌদ্র যা বলেছে একদম ঠিক বলেছে আঙ্কেল। ও এই মেয়েটাকে বিয়ে করেছে। ফোঁস করে উঠলেন তোফায়েল কাবির, মুহূর্ত বিলম্ব করলেন না আর। সিঁড়ির নিচ থেকে লাগেজটা নিয়ে আসলেন গটগট পায়ে। প্রথমত সেটা ছুঁড়ে মারলেন সদর দরজার বাইরে। অতঃপর নেশাখোর ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কাবির আর আদ্রকে উপেক্ষা করে কলার ধরে হিড়হিড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলেন রৌদ্রকে। নেশার ভারে রৌদ্রের শক্তি দুর্বল হয়ে এসেছে। শরীরে সার নেই বিন্দুমাত্র। কেউ বাধা প্রয়োগের আগেই ছেলেকে বাড়ির বাহিরে ছুঁড়ে মারলেন তিনি। গজগজিয়ে উঠল রৌদ্র। আব্বুর ওপর ঔদ্ধত্য হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নেই ওর। পারল না উদ্যত হতে। পিছিয়ে গেল হাত মুঠো করে। হুঙ্কার ছাড়লেন তোফায়েল কাবির, আজ থেকে এই বাড়ির দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য। বেরিয়ে যাও, এমন ছেলের কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই। আর কোনো সন্তান ছিল এটা ভুলে যাব আমি। আমার কাছে আজ থেকে মৃত তুমি। ক্ষোভের বর্ষবর্তী হয়ে মুখে যা আসলো তাই বলে ফেললেন তিনি। রৌদ্র নির্বিকার। রুবিনা কাবির মুখে হাত রেখে চেঁচিয়ে উঠলেন, কী সব বলছেন আপনি? চুপ করো তুমি, আমাকে রুখতে আসবে না আজকেও। যদি আসো তাহলে আরো কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। হয় আজ এই বদমাইশ ছেলে এই বাড়ি থেকে বেরোবে, নয়তো আমি। বলেই গজগজ করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন তিনি। আর কাউকে কিছু বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন, রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌসিক কাবির শান্ত মস্তিষ্কে ধীর শ্বাস ফেললেন, বললেন, রৌদ্র ভেতরে এসো। রৌদ্র শুনল না, ঝাড়া কণ্ঠে বলল, সৌভিক, ওই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার এদের মুখে। ওরা থাকুক ওদের ছেলের বউকে নিয়ে। ছেলে নেই আর থাকবেও না, চলে আয়। আজ থেকে আমি মৃত সবার কাছে। এই বাড়ির ছোট ছেলে মৃত। এই বাড়িতে আর ফিরবো না আমি। সৌভিক মেঘাকে সোফায় শোয়ালো। রৌদ্রকে কেউ থামালো না আর। শুভ্র থামাতে গেলে বারণ করলেন তৌসিক কাবির। এই মুহূর্তে বাপ ছেলে দুজনেই চটে আসে। রৌদ্র আপাতত বাড়ির বাইরে থাকুক দুদিন। মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে আপনা আপনি। এমনিতেও মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজে থেকে বাড়িতে ফেরে না রৌদ্র। সৌভিকের অ্যাপার্টমেন্টে থাকে দিনের পর দিন। ছেলে যাওয়া মাত্রই রুবিনা কাবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলেটার কপালে কি আছে কেন বুঝতে চায় না ও। এখন না জানি নতুন কোন বিপত্তি বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটাকে বিয়ের নামে কোন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার উপর মেঘার নিস্পন্দন দেহখানা পড়ে আছে। কপালের কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে ইতিমধ্যে। আদ্র আর শুভ্র একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো মলিন মুখে। শাহিনা কাবির চুপ ছিলেন এতক্ষণ। এসব দেখে দেখে অভ্যস্ত এ বাড়ির সবাই। তবে আজ ঝামেলা বেড়েছে। তিনি বিচলিত হয়ে ছুটে গেলেন মেঘার দিকে। মেয়েটার উপর কেউই ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখশ্রী দেখে ভরকান শাহিনা কাবির। গালে স্পষ্ট 5 আঙুলের দাগ, কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। কে এই মেয়ে, কি তার পরিচয়?